দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি পিয়া সাহা। আমাদের আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আমরা গত ক্লাসে শ্রীরামকৃষ্ণ পড়েছিলাম। সেখান থেকে আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো বাসায় করেছো। আজকে আমরা পড়ব পাঠ 15 ও 16 শ্রীমা। শ্রীমা পড়লে আমাদের দশম অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে তোমরা তোমাদের বই নাও এবং দেখো। আঠারোশো 1878 21শে ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিস শহরে শ্রীমা জন্মগ্রহণ করেন। শ্রীমা কত সালে জন্মগ্রহণ করেন? 1878 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি ফ্রান্সের কোথায়? প্যারিস শহরে শ্রীমা জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীরা। ভারতের পণ্ডিচেরিতে অরবিন্দ আশ্রমে এসে তার নাম হয় শ্রীমা। ভক্তরা তাকে এ নামেই ডাকতেন। ভারতবাসীর কাছে তিনি এই নামেই পরিচিত। তার আসল জন্ম কোথায়? তার জন্ম ছিল কিন্তু ফ্রান্সের প্যারিসে, কিন্তু তিনি যখন ভারতে আসলেন তারপর থেকে তিনি এখানে কী নামে পরিচিত হন? শ্রীমা, এবং সবাই তাকে শ্রীমা বলেই ডাকতেন। শৈশবকাল থেকেই শ্রীমার মধ্যে আধ্যাত্মিক ভাব জেগে ওঠে। তার বয়স যখন 4 তখন থেকেই তিনি মাঝে মাঝে ধ্যানমগ্ন হয়ে পড়তেন। আর 5 জন শিশুর মতো শৈশবে তাকে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়, কিন্তু পড়ালেখার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। এতে বাবা মা নিরুৎসাহিত হয়ে পড়েন। শুধু পড়াশোনা নয়, পার্থিব কোনো কিছুরই প্রতি শ্রীমার আসক্তি ছিল না। ছোটবেলা থেকে তাহলে শ্রীমা কী করতেন? আসলে পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ উৎসাহ ছিল না। তিনি ছোটবেলা থেকে তার মধ্যে আধ্যাত্মিক ভাব জেগে ওঠে। তিনি শুধু কী করতেন? ঈশ্বর চিন্তা করতেন, আধ্যাত্মিক চিন্তা চেতনায় মগ্ন থাকতেন। প্যারিস শহরের বাইরে ছিল এক প্রকাণ্ড বন। শ্রীমা সময় পেলে সেখানে গিয়ে গাছতলায় বসে ধ্যান করতেন। তো পাখিরা নির্ভয়ে এসে তার শরীরে বসত। কাঠবিড়ালেরা ছোটাছুটি করতো তার উপর দিয়ে। এমনিভাবে বনের গাছপালা পশু পাখির সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। শ্রীমার বয়স যখন 19, তখন তিনি আলজেরিয়ার ক্লামসেন শহরে যান। সেখানেও তেও নামে এক বিখ্যাত গুণিন থাকেন। তার কাছ থেকে তিনি হঠযোগ এবং অনেক গুপ্তবিদ্যা শিক্ষা নেন। দেশে ফিরে তিনি আবার শ্রীমা গভীর সাধনায় মগ্ন হন। তিনি উপলব্ধি করেন যে ঈশ্বর আছেন, তার সঙ্গে মানুষের আত্মিক মিলন সম্ভব। শ্রীমা এবার তিনি কী করলেন? ভারতীয় দর্শন এবং ধর্মতত্ত্ব পড়তে শুরু করেন। তার দৃঢ় বিশ্বাস জন্মে যে নিরাকার নির্গুণ ঈশ্বর শ্রীকৃষ্ণের মধ্যেই রূপ পরিগ্রহ করে আবির্ভূত হয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থান ভারতবর্ষে আসার জন্য তার মন বেকুল হয়ে ওঠে। 1914 খ্রিস্টাব্দে তার স্বামী মসিয়ে পল রিশারকে নিয়ে চলে আসেন ভারতবর্ষে। ঘুরতে ঘুরতে তারা 29শে মার্চ পণ্ডিচেরি অরবিন্দ আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে ঋষি অরবিন্দকে দেখে শ্রীমার স্বপ্নে দেখা সেই জ্যোতির্ময় পুরুষের কথা মনে পড়ে গেল। অরবিন্দের সঙ্গে মিলিত হওয়ার মধ্যে যেন তার একটা আত্মার মুক্তি, তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন। সারা পৃথিবীর মধ্যে পণ্ডিচেরি আশ্রমকেই তার স্বর্গ বলে মনে হলো। তিনি কী করলেন? শ্রীমা অরবিন্দর নিকট দীক্ষা নিলেন, তার সাধন কর্মের সহযোগী হয়ে উঠলেন। কিন্তু শ্রীমা বেশি দিন ভারতে থাকতে পারেননি। তিনি বিশ্বযুদ্ধ হওয়ার পরপরই তাকে প্যারিসে ফিরে যেতে হলো।
এতে মার মন বেকুল আকুল হয়ে ওঠে। শ্রী অরবিন্দের সঙ্গে বিচ্ছেদ তার কাছে পরমাত্মা ও জীবাত্মার বিচ্ছেদের মতো মনে হতে লাগলো। এভাবে কেটে গেল 5 বছর প্রায়। ইতিমধ্যে যুদ্ধ থেমে গেছে। হঠাৎ অরবিন্দর কাছ থেকে তিনি আহ্বান পেলেন ভারতবর্ষে আসার। তার মন উদ্বেগে হয়ে ওঠে উদ্বেল। তো আর বিলম্ব নয়, তিনি কি করলেন, তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। 1920 খ্রিস্টাব্দে 24 এপ্রিল তিনি পণ্ডিচেরিতে পৌঁছান। তার মন শান্ত হলো। তখন তিনি কি করলেন যে প্যারিসের পোশাক ছেড়ে তিনি ভারতের যোগিনীর পোশাক ধারণ করেন। পরে অবশ্য অরবিন্দ নির্দেশে মা আবার ইউরোপিয়ান পোশাকও পরতেন। কারণ অরবিন্দ বলতেন, ইন্দ্রিয় মনকে জয় করতে পারলে বাইরের পোশাক পরিচিতি কিচ্ছু আসে যায় না। 1926 খ্রিস্টাব্দে 24 নভেম্বর শ্রী অরবিন্দ পূর্ণ সিদ্ধি লাভ করেন। সেদিন থেকেই তিনি একটি ঘরে তিনি নিজেকে আবদ্ধ করে রাখেন। ফলে সব আশ্রমের সমস্ত ভার পড়ে কার ওপর? শ্রীমার ওপর। শ্রীমাও সেই ভার গ্রহণ করেন। তিনি পৈতৃক সূত্রে অনেক সম্পদ এবং অর্থ পেয়েছিলেন। সেগুলো তিনি আশ্রমের জন্য খরচ করতে লাগলেন। দিন দিন আশ্রমের লোকজন বাড়তে লাগলো। শ্রীমা অতি যোগ্যতার সঙ্গে তিনি সকলে ভরণ পোষণ করে যেতে লাগলেন। তারপর তিনি খাদ্য, কৃষি, শিল্প, গোপালন প্রভৃতি বিভাগ খুলে শ্রীমা আশ্রমটিকে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান গড়ে তুললেন। শ্রীমা বুঝতে পেরেছিলেন যে আধ্যাত্মিক সাধনা করতে হলে শরীরকে কী করতে হবে? সুস্থ রাখতে হবে। এজন্য যোগব্যায়াম প্রয়োজন। এই জন্য তিনি আশ্রমে একটি ব্যায়ামাগারও গড়ে তোলেন। অরবিন্দের পরিকল্পনা অনুযায়ী শ্রীমা আশ্রমে একটি ছোট পাঠশালাও খোলেন। সেখানে ছেলেমেয়েরা মনে আনন্দে লেখাপড়া করত। ক্রমে পাঠশালা থেকে বিদ্যালয় এবং পরে তা বিশ্ববিদ্যালয়েও পরিণত হয়। তার নাম হয় আন্তর্জাতিক শিল্প কেন্দ্র। এখানে কি হতো? জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো, তবে সবাইকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তোলা যায়। শ্রীমা এখানে ধর্ম এবং কলাবিদ্যার এক সার্থক সমন্বয় সাধন করেন। আশ্রমবাসীদের জন্য শ্রীমারও কী করেছিলেন? একটি হাসপাতাল স্থাপন করেছিলেন। এই হাসপাতালে সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। আশ্রমে যারা থাকেন তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যয়ভার তিনিই করেন। আশ্রমে নিজস্ব জমি, বাগান এবং দুগ্ধ খামার আছে। সেসব থেকে চাল, ফল, মূল, দুধ পাওয়া যায়। শ্রীমা সত্যিকার অর্থে আশ্রমকে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। আশ্রমে যারা থাকতেন, আশ্রমে একটি লক্ষণীয় ছিল কি, যে সমস্ত রকম ভেদজ্ঞানের বিলোপ। আশ্রমে যারা থাকেন তাদের সকলকেই কাজ করতে হয়। ছোট বড় কাজের কোনো পার্থক্য নেই। যে কোনো কাজ করতে পারতেন। গোলামি বলতে কিছু নেই। মা চাইতেন যে আশ্রমবাসীর ধর্মতত্ত্ব সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করে সকল ধর্ম সম্পর্কে উদার এবং শ্রদ্ধাশীল হোক। আশ্রমের সকলকে মা কী করতেন? সন্তানের মতো ভালোবাসতেন। মা সবসময় কাজ নিয়ে থাকতেন। দিন রাত শুধু কাজ আর কাজ। কাজ যেন ছিল তার জীবন। আজীবন তিনি কামনাহীন কর্মযোগ্য করে গেছেন। মা শুধু একজন জ্ঞান তপস্বিনী বা রুক্ষ যোগীসিনী ছিলেন না, তার মধ্যে প্রচণ্ড সৌন্দর্যবোধও ছিল। মায়ের এক অভাবনীয় পরিকল্পনা ছিল কি, অরবিন্দের নামে অরবল নগর প্রতিষ্ঠা। 1954 খ্রিস্টাব্দে তিনি এ পরিকল্পনা করেছিলেন। এর জন্য পণ্ডিচেরি উত্তর দিকে প্রায় 6 মাইল দূরে সমুদ্র উপকূলে 15 বর্গ মাইল ভূমি সংগ্রহ করেন। 1968 খ্রিস্টাব্দে 28 ফেব্রুয়ারি ভিত্তি স্থাপন করা হয়। তারপর কি হয়, যে পৃথিবীর 126টি দেশের মাটি এনে জড়ো করা হয় এই ভিত্তিমূলে।
কতটি দেশের? 126টি দেশের। কার নামে অরোভিল নগর প্রতিষ্ঠা করা হয় যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কি হবে? শ্রী অরবিন্দর নামে অরোভিল নগর প্রতিষ্ঠা করেন কে? শ্রীমা। তিনি দেশের তরুণ তরুণা এ মাঠে নিয়ে আসেন ওইসব দেশ থেকে। 1972 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি মায়ের শুভ জন্মদিনে এই নির্মাণ কাজ শুরু হয়। মায়ের পরিকল্পনা কি ছিল? যে অরোভিল হবে একটি আধুনিক নগর। এখানে প্রায় 50,000 লোক বাস করবে, সবাই হবে এক পরিবারের সদস্য। এখানে আধুনিক নগরে সমস্ত সুযোগ সুবিধা থাকবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, দর্শন, আধ্যাত্মিক সাধনা সব কিছু চর্চা হবে সেই নগরে। নগরটির নাম কি ছিল? অরোভিল, তাই না? অরোভিল নগর প্রতিষ্ঠা। অরোভিল হবে সমগ্র বিশ্ব মানবের আন্তর্জাতিক মানব ঐক্যের জীবন্ত ল্যাবরেটরি। এটি হবে একটি আত্মনির্ভরশীল জনপদ। এখানকার সকলেই হবে এর জীবনযাত্রার উন্নতির অংশীদার। এখানে কাউকে খাজনা দিতে হবে না, কাউকে খাবার নিয়ে ভাবতে হবে না, কাউকে খাবারের দায়িত্ব, সকলকে খাবার দায়িত্ব ওই প্রতিষ্ঠানই গ্রহণ করবে। সকল দেশের আচরণ এবং খাদ্যরীতি সম্পূর্ণ বজায় রাখা হবে। অরোভিল হবে কি? সকল প্রকার সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে ওঠা একমাত্র সত্যের সেবা। তো মায়ের পরিকল্পনা অনুযায়ী কী হয়? অরোভিল নগর সত্যিই গড়ে উঠেছে। 2006 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয়েছে। সেখানকার অধিবাসীরা মায়ের আদর্শকে শিরোধার্য করে সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। শ্রীমা আরও কী করতে পারতেন? সুন্দর ছবি আঁকতেন, গান করতেন, ভালো অর্গান বাজাতে পারতেন। প্রতি বছর শেষে তিনি দিনরাত 12টার পর একটা অর্গান বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাতেন। মায়ের অক্লান্ত পরিশ্রমে পণ্ডিচেরি অরবিন্দ আশ্রম সারা ভারতে এক আদর্শ স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। এই আদর্শে ভারতবর্ষের বিভিন্ন স্থানে অরবিন্দ আশ্রম গড়ে ওঠে। বাংলাদেশে অরবিন্দ আশ্রম রয়েছে। এই আশ্রমে আদর্শ ভারতবাসীদের জীবনে এক গভীর প্রভাব ফেলে। তারপর 1973 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর পণ্ডিচেরি অরবিন্দ আশ্রমে এই মহিষী নারীর জীবন অবসান ঘটে। শ্রীমা কত সালে মারা যান? 1973 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর। কোথায়? সেই পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমে। তাহলে আমরা শ্রীমার জীবন আদর্শ থেকে কী শিক্ষা পাই? যে ব্যক্তি জীবনে পবিত্রতা, ঈশ্বরে বিশ্বাস, শিক্ষা ও সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা, সামগ্রিকভাবে নৈতিক উন্নতি এবং মঙ্গল সাধন করা। তাহলে তোমরা এখান থেকে আমরা কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন পেয়ে গেলাম। তাহলে আসো দেখি আমরা আরেকবার যে শ্রীমা কত সালে জন্মগ্রহণ করেন? 1878 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি। জন্মস্থান কোথায়? ফ্রান্সের প্যারিসে। শ্রীমার প্রকৃত নাম কি ছিল? মীরা। তারপরে কি তিনি প্রথম কার কাছ থেকে হঠযোগ এবং অনেক গুপ্তবিদ্যা শিক্ষা করেন? তেও নামে এক বিখ্যাত গুণিনের কাছ থেকে। কত সালে তিনি ভারতবর্ষে আসলেন? 1914 খ্রিস্টাব্দে। কার সাথে আসছিলেন? স্বামী মসিয়ে পল। তারপর তিনি ঘুরতে ঘুরতে কত তারিখে তিনি অরবিন্দ আশ্রমে এসেছিলেন? 29শে মার্চ। তারপর এখানে আছে শ্রী অরবিন্দ কত খ্রিস্টাব্দে পূর্ণ সিদ্ধি লাভ করেন? 1926 খ্রিস্টাব্দে 14ই নভেম্বর। এরকম অনেক প্রশ্ন আছে যে তোমরা নিজেরা ভালো করে পড়বে। আরও
আমি যেহেতু তোমাদের জুম ক্লাসে পাই না, তার জন্য আমাকে এইভাবেই ক্লাস নিতে হয়। তোমরা জুম ক্লাসে থাকলে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো এবং ক্লাসগুলো অনেক বেশি সহজ হতো, তোমাদের কথাও শুনতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে শ্রীমা পড়লাম। আজকে আমাদের শ্রীমা পড়া মানে 10ম অধ্যায় শেষ। এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আছে অনুশীলনীতে। তোমার লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন বাড়ির উঠানে আশেপাশে, এখানে একটা প্রশ্ন আছে পাখিদের জন্য খাবার দিয়ে রাখে, পাখিরা নিয়মিত এসে খাবার। আচ্ছা, সৃজনশীল এখানে আমাদের 2টা প্রশ্ন আছে, স্বামী বিবেকানন্দর আর হচ্ছে শ্রী বিজয় কৃষ্ণ। আমরা আগের ক্লাসগুলোতে আমরা খুব ভালোভাবেই পড়েছি, তোমরা আরও ভালো করে পড়বে। আমরা জানি এগুলো আমাদের পড়া শেষ। আমরা এর পরবর্তীতে আমরা 9ম অধ্যায়, আমাদের মাঝখানে 9ম অধ্যায় রয়ে গিয়েছে, আমরা 9ম অধ্যায় পড়ব। তাহলে মেয়েরা, আজকে এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হবে না। আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো।